জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন আপনারা। আমরা কোন দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। ভয় নাই, এবার ইলেকশনে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। তরুণদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি একসময় রাজনীতির মাঠে নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে মনে করা হচ্ছিল। প্রচলিত রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে দেওয়ার ঘোষণা, নতুন রাষ্ট্র কাঠামোর স্বপ্ন, সব মিলিয়ে এনসিপি ছিল এক ধরনের প্রতিশ্রুতি। কিন্তু রাজপথের সেই জ্বালাময়ী ভাষণ ও নতুন রাজনৈতিক বয়ান দাঁড়িয়েছে ভোটের মাঠের নির্মম বাস্তবতার সামনে। এমন সব তরুণরা এনসিপি গড়ে তুলেছিলেন যারা শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতনের গণঅভ্যুত্থানে ছিলেন একেবারে সামনের সারিতে। স্বাভাবিকভাবেই তাদেরকে ঘিরে গড়ে উঠেছিল মানুষের প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশার বেলুন কি আজ নিস্তেজ হয়ে যাচ্ছে? গণঅভ্যুত্থানের সেই নেতারা কি ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে প্রান্তিক হয়ে পড়ছেন, নাকি রাজনৈতিক বাস্তবতার চাপে নিজেদের পথই বদলে ফেলছেন তারা? কিছুদিন আগেও কিংস পার্টি বা রাজার দল বলা হচ্ছিল এনসিপিকে, কিন্তু ভোটের মাঠে তাদের নামতে হয়েছে জামায়াত ইসলামীর সঙ্গে জোট বেঁধে। দেশের মোট আসনের মাত্র 10% প্রার্থী দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এই সীমিত উপস্থিতি কি দলটির কৌশলগত সিদ্ধান্ত, নাকি রাজনৈতিক দুর্বলতার সহজ স্বীকারোক্তি? গণঅভ্যুত্থানের মাত্র 1.5 বছরের মাথায় নতুন শক্তির এমন একপেশে হয়ে পড়া নিয়ে প্রশ্নের শেষ নেই। বহুত্ববাদ, ধর্মীয় স্বাধীনতা, নতুন সংবিধান, গণপরিষদ ও দ্বিতীয় প্রজাতন্ত্র গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল এনসিপি। কিন্তু সেই অবস্থান কি তারা এখনো ধরে রাখতে পারছে, নাকি প্রচলিত রাজনীতির গহ্বরে এবং ধর্মীয় রক্ষণশীল শক্তির কবজায় পড়ে ধীরে ধীরে নিজেদেরকেই হারিয়ে ফেলছে তারা? এনসিপির ভবিষ্যৎ কি? প্রশ্নটি এখন শুধু রাজনৈতিক বিশ্লেষকদের নয়, এই প্রশ্ন তারা করছে দলের ভেতরের মানুষদেরও। আপনি নিজেও হয়তো এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন, কিংবা নীরবে এর উত্তর খুঁজছেন। দেশের রাজনৈতিক শূন্যতায় কিভাবে জন্ম নিল এনসিপি? কোন দিকে ধাবিত হচ্ছে? সামনে কি কি সম্ভাবনা ও চ্যালেঞ্জ অপেক্ষা করছে? এবং আদৌ কি তারা পরিবর্তনের রাজনীতির প্রতীক হয়ে উঠতে পেরেছে? এসব প্রশ্নের উত্তর খুঁজব, সঙ্গে আছি আমি আহরার হোসেন। প্রজেক্ট সিন্ডিকেট এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রকাশিত হয় বৈশ্বিক ঘটনাবলীর গভীর বিশ্লেষণ। অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজনীতি সহ বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর গবেষণাধর্মী নিবন্ধ ও কলাম প্রকাশ করে প্রজেক্ট সিন্ডিকেট। 2025 সালে তারা এই নিবন্ধটি ছেপেছে। শিরোনাম: বাংলাদেশের যুবকম্পন, প্রতিশ্রুতি ও ঝুঁকি। তরুণদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থান এবং তারপর এনসিপির উত্থানকে ইয়থ কোয়েক বা যুবকম্পন হিসেবে আখ্যা দিচ্ছে প্রজেক্ট সিন্ডিকেট। গবেষণাধর্মী নিবন্ধের এখানে কি লেখা হয়েছে দেখুন। এখানে লেখা হচ্ছে, গত 1 বছর দেখিয়েছে যে প্রযুক্তিতে দক্ষ এবং বিভিন্ন শ্রেণীর সমন্বয়ে গড়ে ওঠা যুব জোটগুলো কেড়ে বসা পৃষ্ঠপোষকতা নির্ভর রাজনীতিকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে। কিন্তু এই প্রাথমিক আশাবাদ টেকসই নাও হতে পারে, কারণ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো গভীর কিছু বিভাজন বাংলাদেশের বিপ্লবকে 2010-এর দশকের শুরুতে ঘটে যাওয়া ক্ষণস্থায়ী আরব বসন্তের মতো পরিণতির দিকে ঠেলে দিতে পারে। এনসিপির রাজনৈতিক অবস্থান বর্ণনা করতে গিয়ে প্রজেক্ট সিন্ডিকেট কেন আরব বসন্তের তুলনা টেনে আনলো? আরব বসন্তকে কেন বলা হচ্ছে ক্ষণস্থায়ী? চলুন দেখে আসি সেই ঘটনা। আরব বসন্ত একসময় এই নামটিই ছিল নতুন আশার প্রতীক। ভূমধ্য সাগর থেকে পারস্য উপসাগর, 21 শতকের সবচাইতে বড় গণ আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছিল দেশ থেকে মহাদেশে। সেই সময় মনে হয়েছিল আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য দেখবে নতুন সূর্যোদয়, স্বৈরশাসনের রাত পেরিয়ে আসবে গণতন্ত্রের ভোর। কিন্তু আজ 1.5 দশক পেরিয়ে সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে। আশার আলো নিভে গেছে গৃহযুদ্ধের অনলে। স্বপ্নগুলো মিশে গেছে হতাশার ধূসর বাস্তবতায়। আরব বসন্ত কিভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল জানতে দেখে নিতে পারেন আমাদের এই ভিডিওটি। লিঙ্ক দেওয়া রইল ইউটিউবে ডেসক্রিপশন ও ফেসবুকের কমেন্ট সেকশনে। প্রসঙ্গে ফিরি। এই ব্যক্তি হলেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ পল সালেম। তিনি গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, গৃহযুদ্ধ ও সংঘাত নিয়ে লিখেছেন একাধিক বই। আরব বসন্তকে একেবারে কাছ থেকে দেখেছিলেন তিনি। আরব বসন্ত কেন বিপুল জনগণের সাড়া পেয়েছিল এবং কেন পরে তা ব্যর্থ হয়েছিল, সেই বিশ্লেষণ লিখেছেন টাইম ম্যাগাজিনের এক নিবন্ধে। পল সালেম লিখেছেন, কর্তৃত্ববাদী শাসনের ফলে আরব দেশগুলোতে বছরের পর বছর ধরে জমা হয়েছিল
হতাশা এবং ক্ষোভ। জনগণ যখন হঠাৎ করেই তাদের রাজনৈতিক ক্ষমতা উপলব্ধি করে, তখনই ভেঙে যায় ভয়ের প্রাচীর। স্থবিরতার যুগের অবসান ঘটিয়ে সম্ভাবনা ও স্বপ্নময় এক নতুন পৃথিবী হাতছানি দেয় তাদের সামনে। তবে সেই সম্ভাবনা ও স্বপ্ন স্থায়ী হয়নি। কেন হয়নি, ব্যর্থতার কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করেছেন পল সালেম। তিনি মনে করেন গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্দিষ্ট কিছু সহায়ক পরিস্থিতির প্রয়োজন হয়। বিশেষ করে 3টি শক্তির কথা উল্লেখ করেছেন সালেম। প্রথমত, গণতন্ত্রপন্থী শক্তি। দ্বিতীয়ত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর রূপান্তরের সহায়ক শক্তি হওয়া। এবং তৃতীয়ত, সহানুভূতি ও সহনশীল আঞ্চলিক পরিবেশ। গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই যে 3টি সহায়ক শক্তির কথা উল্লেখ করেছেন, এগুলোর সবই আরব বসন্ত হওয়া দেশগুলোতে খুব কম ক্ষেত্রেই দেখা গেছে বলে মনে করেন মধ্যপ্রাচ্য বিষয়ক এই গবেষক। পল সালেম প্রথমেই উল্লেখ করেছেন গণতন্ত্রপন্থী শক্তির কথা। কি এই শক্তি? গণতন্ত্রপন্থী শক্তি এমন এক শক্তি যারা শুধু গণবিক্ষোভ সংগঠিত করবে না, তাদেরকে নির্বাচনে জেতার সক্ষমতাও থাকতে হবে। এখানেই আসছে এনসিপির আলোচনা। 2025 সালের 28 ডিসেম্বর এনসিপির রাজনৈতিক যাত্রার মোড় ঘোরানো দিন। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট চূড়ান্ত করেছে এনসিপি। সেই ঘোষণা প্রকাশ্যে আসে এই দিনই। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর ওই ঘটনার মাধ্যমে তরুণদের নেতৃত্বাধীন দলের বড় ধরনের ভাঙনের প্রশ্ন সামনে এসে পড়ে। বাংলাদেশের ভোটের রাজনীতিতে বিভিন্ন দলের জোট গড়ে তোলা বেশ পুরনো ও জনপ্রিয় একটি রেওয়াজ। বিশেষ করে 1991 সালের সংসদীয় গণতন্ত্র ফেরার পর প্রতিটি নির্বাচনেই জোট ছিল ক্ষমতার অঙ্ক কষার অপরিহার্য কৌশল। বড় দলগুলো কখনো একা লড়েনি, জোটই ছিল বাস্তবতা। কিন্তু বাস্তবতার সঙ্গে আপোষ আর রাজনৈতিক আত্মপরিচয় বিসর্জন, এই দুইয়ের মাঝখানে রয়েছে বিস্তর ফারাক। এনসিপির ক্ষেত্রে প্রশ্নটা উঠছে ঠিক এই জায়গাতেই। জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির যোগ দেওয়ার সিদ্ধান্ত যেমনি ছিল বিস্ময়কর, তেমনি ছিল দলের ভেতরেও গভীর অস্বস্তির। ঘোষণার দিনই স্পষ্ট হয়ে যায় বিভক্তির পথরেখা। অন্তত 30 জন শীর্ষ নেতা প্রকাশ্যে আপত্তি তোলেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। নাহিদ ইসলাম 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক এবং তাকে ঘিরেই এনসিপির জন্ম। দল গঠনের পর প্রধান হিসেবে দায়িত্ব নেন। জামায়াতের সঙ্গে জোট নিয়ে আপত্তি জানিয়ে তাকে স্মারকলিপি পাঠান 30 জন নেতা। দল ছাড়েন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম সারা, এনসিপির সবচাইতে পরিচিত মুখগুলোর একজন। যুক্তরাজ্যে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করা সারা ছিলেন এনসিপির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতীক। তার প্রস্থানের পরপরই পদত্যাগ করেন ডজনেরও বেশি কেন্দ্রীয় নেতা। তালিকাটি দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ। খালেদ সাইফুল্লাহ, তাজনুবা জাবিন, আরিফ সোহেল, আজাদ খান ভাসানী, ওয়াহিদুজ্জামান, আসিফ নেহাল, মীর হাবিব আল মঞ্জুর, মারজুক আহমেদ, আল আমিন টুটুল, খান মোহাম্মদ মুরসালিন, মুশফিকুস সালেহিন, ফরাদ আলম ভুইয়া, এরা কেউই প্রান্তিক নেতা নন, ছিলেন দলের ভেতরে প্রাণ ভোমরার মতো। এই বিদ্রোহ ও ভাঙন দেশে ও বিদেশে এনসিপির ওপর এক গভীর রাজনৈতিক চাপ তৈরি করেছে। প্রশ্ন উঠছে, এনসিপি কি আদৌ একটি টেকসই রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকতে পারবে? 29 ডিসেম্বর অন্যতম প্রভাবশালী বৈশ্বিক সংবাদ সংস্থা রয়টার্সে একটি বিশ্লেষণ প্রকাশিত হয়। শিরোনামে লেখা হয়েছে, ইসলামপন্থী দলের সঙ্গে জোট করে বিদ্রোহের মুখে বাংলাদেশের সেনজি দল, ভবিষ্যৎ ঝুঁকিতে। প্রতিবেদনটির শুরুতেই লেখা হয়, বাংলাদেশের 2024 সালের গণ অভ্যুত্থানে জন্ম নেওয়া তরুণদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল ইসলামপন্থী দলের সঙ্গে নির্বাচনী জোট করায় প্রকাশ্য অভ্যন্তরীণ বিদ্রোহের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত দলটির ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে এবং প্রচলিত ধারার রাজনৈতিক দলগুলোকে আরও শক্তিশালী করতে পারে বলে রয়টার্সে লেখা হয়েছে। এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ফেরি করেছিল। লক্ষ্য ছিল প্রচলিত ক্ষমতার সমীকরণ ভেঙে দেওয়া, আদর্শ, নৈতিকতা এবং নতুন প্রজন্মের আকাঙ্ক্ষাকে রাজনীতির কেন্দ্রে নিয়ে আসা। বক্তৃতা, বিবৃতি ও নানা বয়ানে দলটির নেতারা সেই প্রত্যাশাকে আরও উঁচুতে তুলে ধরেছিলেন। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই দলটির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠছে। আর এনসিপিও প্রবেশ করেছে বাংলাদেশের প্রচলিত রাজনীতির চেনা অন্দরমহলে, যে রাজনীতিতে থাকে কথার ফুলঝুরি কিন্তু বাস্তবায়নের অক্ষমতা। নাহিদ ইসলামের এই বক্তব্যটি শুনুন। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি না, এটা খুবই পরিষ্কার। সিট কয়টা পাবো কি পাবো না সেটা বিবেচনা রেখেও নির্বাচনে অংশগ্রহণ করতেছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটের সাথে চলে যেতাম।
আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্য 300 আসনে আমরা প্রার্থী দিতে যাচ্ছি। এই অনুষ্ঠানে নাহিদ বলছেন, ক্ষমতা বা ভোটে আসনের জন্য কারো সঙ্গে আপোষ করবেন না। কয়টা সিট পাবেন সেই প্রত্যাশাও তারা করেন না। নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপির মুখ্য সমন্বয়ক, বাংলাদেশের প্রধান দুটি দল বিএনপি ও জামায়াতকে নিয়ে তিনি কি বলছেন চলুন দেখে আসি। আর জামায়াত তো 71 সালেও আরো বড় ভুল করে বসে আছে। এটার গায়ে যে কাদা লাগিয়েছেন, এই কাদা পরিষ্কার করার মতো না, পুরাটাই কালো হয়ে গিয়েছে। সেনা শাসন আসার পরে শেখ হাসিনা এত আকাম করেছিল যে বিএনপির আকামগুলো ঢাকা পড়ে গিয়েছিল। আমরা যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জোটে। এই ঘটনার কিছুদিন যেতে না যেতেই অবস্থান পাল্টে যায় এনসিপির। দলটির নেতাকর্মীরা তাদের সেই অবস্থানে অটল থাকতে পারেননি। আসন ভাগাভাগি ও আসনের প্রচলিত রাজনীতির ধারাতেই হেঁটেছেন তারা। কোটা আন্দোলন বাংলাদেশের ইতিহাস কাঁপানো এক গণ আন্দোলন। সরকারি চাকরির কোটা সংস্কার চেয়ে ছাত্রদের নেতৃত্বে শুরু হয়েছিল এই আন্দোলন। দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে আন্দোলনের রূপ নেয়, আর এতে পতন ঘটে হাসিনার কর্তৃত্ববাদী শাসনের। আর এরপর থেকেই বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে বিস্তৃত আন্দোলনের নেতৃত্বে চলে আসেন তরুণরা। শক্তিশালী বৈশ্বিক চাপ সত্ত্বেও শেখ হাসিনার পতনের পরবর্তী 1 বছরে বাংলাদেশের যুব আন্দোলন ক্রমেই শক্তিশালী হয়েছে। ফলে দুর্নীতি ও অগণতান্ত্রিক চর্চার বিরুদ্ধে রাজপথের প্রতিবাদ ধীরে ধীরে কাঠামোগত সংস্কারের একটি বিস্তৃত আন্দোলনের রূপ নিয়েছে। আমাদের দেখে আপনারা শিখুন, আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। প্রজেক্ট সিন্ডিকেটের এই বিশ্লেষণে লেখা হয়েছে, বিপ্লবের পর 1 বছর তরুণ কর্মীরা শুধু যে অন্তর্বর্তী প্রশাসনকে টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছেন তাই নয়, বরং নির্বাচনী গণতন্ত্রে উত্তরণের ভিত্তিও তারা তৈরি করেছেন। 28 ফেব্রুয়ারি 2025 ঢাকার মানিক মিয়া এভিনিউ। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। সেদিন জুলাই আন্দোলনের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির নাম। একই সঙ্গে তিনি দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নাম ঘোষণা করেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। নতুন এই দলে যোগ দেয় 24-এর গণ অভ্যুত্থানে থাকা ছাত্র নেতারা, যারা মূলত এসেছিলেন প্রচলিত রাজনীতির বাইরের কাঠামো থেকে। গণতান্ত্রিক ছাত্র শক্তি 2023 সালের 4 অক্টোবর আত্মপ্রকাশ করে সংগঠনটি। নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে পৃথক হয়ে জন্ম হয় গণতান্ত্রিক ছাত্র শক্তির। পরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়া মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারাও যুক্ত ছিলেন দলটির প্রতিষ্ঠার সাথে। 2023 সালের 29 সেপ্টেম্বর 15টি ছাত্র সংগঠন নিয়ে তৈরি হয় ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য নামে নতুন একটি জোট। সেখানে যুক্ত হয় ছাত্র শক্তিও। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনের পতন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই জোট, যদিও শেখ হাসিনার পতনের পর বিলুপ্ত করা হয় গণতান্ত্রিক ছাত্র শক্তিকে। 2024 সালের 4 অগাস্ট শেখ হাসিনার পতনের দাবিতে 1 দফার অসহযোগ আন্দোলন চলছে। নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 6 অগাস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ভিডিও বার্তা দেন। তারা কর্মসূচি একদিন এগিয়ে 5 অগাস্ট মার্চ টু ঢাকার আহ্বান জানান। আগামীকাল 5 অগাস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এরপর বাংলাদেশে সৃষ্টি হয় নতুন এক ইতিহাস। দেশের প্রথম কোনো প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়ে বিদেশে চলে যাচ্ছেন। রাস্তায় মানুষের উন্মাদনা। সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন লুটপাট করছে হাজার হাজার মানুষ। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর দেশে 3 দিন কোনো সরকার ছিল না। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক হয়। সেখানে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের 13 জন। অন্তর্বর্তী সরকারের রূপরেখা কি হবে তা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। বৈঠক শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তারা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন। রাষ্ট্রপতি তাতে সম্মতি দিয়েছেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সে বিষয়ে 15 জনের নামের একটি তালিকাও তারা দিয়েছেন, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে। 8 অগাস্ট 2024 ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকায় পৌঁছান
নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস। ওই দিনই বঙ্গভবনের দরবার হলে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। 24 সেপ্টেম্বর 2024 নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে কথা বলছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। পাশে দাঁড়িয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। The brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. গণ অভ্যুত্থানের পরই তরুণদের নিয়ে গড়ে ওঠে জাতীয় নাগরিক কমিটি নামে একটি প্ল্যাটফর্ম। সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নতুন নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে থাকে। এরপর তৈরি হয় এনসিপি। 24-এ তরুণদের উত্থানের পথে নানা চ্যালেঞ্জ থাকলেও তারা অন্তত 5টি আশার সঞ্চার করে বলে প্রজেক্ট সিন্ডিকেটের নিবন্ধে লেখা হয়েছে। এগুলো হলো যুব সক্রিয়তা, নতুন নাগরিক সমাজ প্ল্যাটফর্মের উত্থান ঘটিয়েছে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে, প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জোরদার করবার পাশাপাশি তরুণ কর্মীরা আনুষ্ঠানিক রাজনীতিতে সাহসী পদক্ষেপ নিয়েছেন, রাজপথের আন্দোলনের শক্তিকে কাজে লাগিয়ে দেশের রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন। আর সবশেষ হলো রাজনৈতিক অভিজাতদের সঙ্গে কৌশলগত সম্পৃক্ততা ইতিমধ্যেই বাস্তব ফল দিয়েছে। উদীয়মান যুব ও নাগরিক গোষ্ঠীগুলোর ধারাবাহিক আন্দোলনের ফলে দেশের সব প্রধান রাজনৈতিক দল একত্র হয়ে 166টি ব্যাপক সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করতে বসেছে, লিখেছে প্রজেক্ট সিন্ডিকেট। আর এসবের ফলেই জুলাই সনদের মাধ্যমে মৌলিক সাংবিধানিক ও শাসন ব্যবস্থার সংস্কারগুলো এবং ভবিষ্যৎ বাস্তবায়নের অঙ্গীকারগুলো লিপিবদ্ধ করা হয়েছে। এনসিপির সম্ভাবনাগুলোর পাশাপাশি আলোচনায় আসে আরেকটি ঘটনা, কিংস পার্টি বা রাজার দল। কিংস পার্টি বলতে সাধারণত এমন রাজনৈতিক দলকে বোঝানো হয় যারা মূলত গড়ে ওঠে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন ও পৃষ্ঠপোষকতায়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একসময় ছিলেন সরকারের ক্যাবিনেটে। এনসিপি যখন গঠিত হয় তখন ছাত্রদের মনোনীত দুজন উপদেষ্টা ছিলেন সরকারে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। ডক্টর ইফতেখারুজ্জামান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক তিনি। 4 আগস্ট 2025 কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছর, প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান কি বলছেন চলুন দেখে আসি। জাতীয় নাগরিক পার্টি, তার সম্পর্কে বলা হয় যে কিংস পার্টি, কারণ এর সাথে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের মধ্যে 2 জন বোধহয় সরকারে এখন আছেন। ডক্টর ইফতেখারুজ্জামান এনসিপিকে কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এটা গোপন করার কিছু নেই। তবে দলটির নেতৃস্থানীয় অনেকেই এনসিপিকে কিংস পার্টি বলার দাবি প্রত্যাখ্যান করেছেন। এনসিপি প্রধান নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বে থাকার সময় বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকার দেন। তিনি সেখানে কি বলেছেন চলুন দেখি। আমরা 2 জন তো 4টা মন্ত্রণালয়ের সামনে একটা কিংস পার্টি করা যদি সম্ভব হতো বা একটা রাজনৈতিক দল গঠন করা যদি এতই সহজ হতো, তাহলে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল তৈরি হতো। রাজনৈতিক দল শেষ পর্যন্ত তার লিটমাস টেস্টটা হচ্ছে জনগণ তাকে বৈধতা দেয় কিনা। এনসিপির ক্রমবর্ধমান বিশ্বাসযোগ্যতা সংকটের সতর্ক সংকেত উল্লেখ করে প্রজেক্ট সিন্ডিকেট লিখেছে, সরকারের ভেতরে দলটির 2 জন সদস্য থাকায় অনেকের চোখে এনসিপি কিংস পার্টি বা রাজার দল হিসেবে বিবেচিত হচ্ছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এই 2 জন উপদেষ্টা অবশ্য ক্যাবিনেট থেকে পদত্যাগ করেন। ধারণা করা হয়েছিল তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যদিও শেষ পর্যন্ত সেই পথে হাঁটেননি তারা। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এমন মন্তব্য করা হয়েছে এই নিবন্ধে। লেখা হয়েছে তাদের বিরুদ্ধে মব জাস্টিসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রবেশাধিকারের অপব্যবহারের অভিযোগ উঠছে। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সহিংস সংঘর্ষ এনসিপির ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করেছে। যে প্রত্যাশা নিয়ে তরুণরা জেগে উঠেছিল এবং ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল তা এখন কেমন আছে? একবার বিএনপির সঙ্গে জোট বাঁধার আলোচনা, আবার জামায়াতের সঙ্গে জোটে ভেড়া। এনসিপির আসলে ভয় কোথায়? ভোটের মাঠের প্রতিযোগিতায় কি তাদের আপোষ করতে হচ্ছে? প্রথম আলোর করা এই জরিপটি দেখুন। গত ডিসেম্বরে প্রকাশিত এই জরিপে দেখা যাচ্ছে নির্বাচনে সবচাইতে বেশি আসনে বিএনপি জয়ী হবে বলে মনে করছে অংশ নেওয়া বেশিরভাগ মানুষ। দ্বিতীয় অবস্থানে জামায়াত ইসলামী, আর এনসিপির পক্ষে সমর্থন 1%-এরও কম। সাউথ চায়না মর্নিং পোস্ট, হংকং ভিত্তিক এই সংবাদ মাধ্যমে গত 20 জানুয়ারি প্রকাশিত হয়েছে
এই প্রতিবেদন। শিরোনাম: নির্বাচনী জোটে ইসলামপন্থী মিত্রদের ছায়ায় বাংলাদেশের ছাত্রনেতারা। এই বিশ্লেষণে লেখা হয়েছে, বাংলাদেশের ছাত্রনেতারা 2024 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটানো গণ আন্দোলনের অন্যতম প্রধান চালিকা শক্তি ছিলেন। এখন তারা এক অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যতের মুখোমুখি। সংবাদ মাধ্যমটি লিখেছে, অভ্যুত্থানে কেন্দ্রীয় ভূমিকা থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নতুন একটি নির্বাচনী জোটে যুব আন্দোলন খুবই সীমিত সংখ্যক সংসদীয় আসন পেয়েছে। একসময় রাজনৈতিকভাবে প্রান্তিক থাকা ইসলামপন্থী দল জামায়াত ইসলামী আবারও জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির ভোটের সমঝোতা নির্বাচনের পর রাষ্ট্র পরিচালনায় যুব আন্দোলনের প্রভাব কতটা থাকবে, সেই বিষয়ে বড় ধরনের প্রশ্ন তুলছে সাউথ চায়না মর্নিং পোস্ট। সেখানে লেখা হয়েছে, অল্প সংখ্যক আসন বরাদ্দ পাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে যে যারা একসময় রাজনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতির প্রতীক ছিলেন, তারা এখন ধীরে ধীরে প্রান্তিক হয়ে পড়ছেন। অথচ দেশের ভোটাররাই এখনো প্রধান নির্ণায়ক শক্তি এবং মোট ভোটারের প্রায় 40% বয়স 18 থেকে 37 বছরের মধ্যে। তাই এনসিপির ভবিষ্যৎ এখন আর শুধু একটি নতুন রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণের প্রশ্ন নয়, এটি বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিপথ বোঝার এক গুরুত্বপূর্ণ জানালা। তরুণদের নেতৃত্বে জন্ম নেওয়া এই দল একসময় ছিল আশা, সাহস ও ভিন্ন রাজনীতির প্রতীক। কিন্তু ভোটের বাস্তবতায় এসে সেই প্রতিশ্রুতির সঙ্গে আপোষ, আদর্শিক টানাপোড়েন এবং সংগঠনগত ভাঙন এনসিপিকে দাঁড় করিয়েছে এক কঠিন সন্ধিক্ষণে। বিশ্লেষকরা বলছেন, এনসিপির সামনে এখন দুটি পথ খোলা। একদিকে আছে প্রচলিত ক্ষমতার রাজনীতিতে মিশে গিয়ে ধীরে ধীরে স্বতন্ত্রতা হারানোর ঝুঁকি, অন্যদিকে আছে সীমিত শক্তি নিয়েও আদর্শিক স্পষ্টতা ধরে রেখে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ভিত্তি গড়ে তোলার কঠিন কিন্তু সম্ভাবনাময় পথ। গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা দেখিয়েছে, এই দেশের তরুণরা শুধু রাজপথ কাঁপাতে নয়, রাষ্ট্রের কাঠামো নিয়েও ভাবতে জানে। প্রশ্ন হলো, এনসিপি কি সেই শক্তিকে নির্বাচনী অঙ্কের বাইরে টিকিয়ে রাখতে পারবে, নাকি আপোষের রাজনীতিতে ঢুকে তারাই হয়ে উঠবে আরেকটি হারিয়ে যাওয়া সম্ভাবনার নাম?